আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসসি ভূগোল প্রথম পত্র বোর্ড প্রশ্ন 2026, প্রশ্ন নম্বর 6। ইতিপূর্বে আমি 1 থেকে 5 নম্বর পর্যন্ত প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি, যেখানে পূর্ণ নাম্বার পাওয়ার জন্য প্রশ্নের উত্তর যতটুকু লিখলে হয় এবং যেরকম ভাবে উত্তর দিলে হয় ঠিক তেমন ভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, আলোচক হিসাবে আমি আছি মোহাম্মদ আকবর আলী স্যার। এবং 6 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটাও আমি এখানে দিয়ে দিয়েছি, তারপরও আমি ক্লাসে চলে আসি। 6 নম্বরে যে উদ্দীপকটা দেওয়া আছে, বলা আছে জলবায়ু অঞ্চল। ডাইরেক্ট কিন্তু বলা আছে জলবায়ু অঞ্চল। ক হচ্ছে নিরক্ষরেখার নিকটে অবস্থিত 0 থেকে 5 বা 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে যেটা, এটা আমরা যারা পড়েছি, তোমরা যারা বইয়ে পড়েছো দেখবা এটা নিরক্ষীয় জলবায়ু। ঋতুভেদে দিক পরিবর্তন করে, এটা হচ্ছে মৌসুমী জলবায়ু। তাহলে ঋতু পরিবর্তন এবার একটা হলো একটা বাংলাদেশের যে মৌসুমী জলবায়ু আছে সেই জলবায়ুর কথা বলা হয়েছে, আর একটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর কথা বলা হয়েছে। এইটুকু যদি ধরতে না পারো তাহলে তাহলে প্রশ্নেরই উত্তর হবে না। প্রথমে আসো, বায়ুমণ্ডল কাকে বলে, এই প্রশ্নটা দিয়েছে। এই চ্যাপ্টার যখন পড়ানো হয় তখন এই কথাটা না বলে কোনো শিক্ষক শুরুই করেন না। গ্রিন হাউস প্রভাব কি, ব্যাখ্যা করো। খুবই একটা সহজ প্রশ্ন। উদ্দীপকে উদ্দীপকে উল্লেখিত জলবায়ু ক এর বিবরণ দাও। ক এর বিবরণ মানে কত। এখানে নিরক্ষীয় জলবায়ু আগেই আমি বললাম। উদ্দীপকে নম্বর উল্লেখিত খ জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করো। খ হচ্ছে মৌসুমী জলবায়ু এবং সেই মৌসুমী জলবায়ুর প্রভাবটা বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা এবার একটু আলোচনায় আসি। প্রথমে আছে, কি দেখছি আমরা এখানে, যে ক হচ্ছে বায়ুমণ্ডল কাকে বলা হয়। যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর মধ্যাকর্ষণে পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে, তাকে বায়ুমণ্ডল বলা হয়। চমৎকার একটা সংজ্ঞা। এই যে এইটা হচ্ছে পৃথিবী, উপরে আছে বায়ুমণ্ডল। অর্থাৎ যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি আছে, টান আছে, পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে, তাকে বায়ুমণ্ডল বলা হয়। এই কথাটা লিখতে পারলে এমন কেউ নাই যে এক দিবেন না। এখন গ্রিন হাউস প্রভাব কি, ব্যাখ্যা করো। গ্রিন হাউস প্রভাব কি? আসলে গ্রিন হাউস বলতে আমরা যে কাঁচের ঘরকে বোঝাই শীত প্রধান দেশে শাকসবজি উৎপাদনের জন্য, সেটাকে বোঝানো হয়, কিন্তু গ্রিন হাউস প্রভাবটা কিন্তু ওইটা নয়। ওইটা অন্য জিনিস, বা একই, ওটার উপকার্থে ব্যবহৃত হয়েছে গ্রিন হাউসটা। যেখানে এখানে একটা গ্রিন হাউসের ছবি আছে। এর উত্তর অধিকাংশ শিক্ষার্থী বা পরীক্ষার্থীরা উত্তরটা সঠিক লিখতে পারে নাই, সব ভুলে ভরা। উত্তরটা হচ্ছে সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি বায়ুমণ্ডল ভেদ করে সহজে পৃথিবীতে চলে আসে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। কিন্তু ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি তাপ যখন মহাকাশে ফিরে যেতে চায়, তখন বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি গ্যাস প্রভৃতি গ্যাস সেই তাপকে আটকে ফেলে। এর ফলে পৃথিবীর চারপাশের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার যে প্রক্রিয়া, তাকেই গ্রিনহাউস প্রভাব বলে। এই কথাটা
আমি একটা প্রশ্নের উত্তরেও, একটা শিক্ষার্থীর উত্তরেও খাতায় খুঁজে পাই নাই। ঘটনা হচ্ছে যে গ্রিন হাউস প্রভাব শীত প্রধান দেশে তাদের শাকসবজি উৎপাদনের জন্য কাচের যে ঘর তৈরি করে, সেটাতে সূর্যের যে আলোক রশ্মি আসে, সূর্যেতে তাপ আসে, সেটা ঢুকতে পারে কিন্তু আর বের হতে পারে না। কাজেই ভিতরটা সবসময় তাপ থাকে, এবং তাপ ধরে রাখার ফলে পৃথিবীর তাপমাত্রা ব্যালেন্স এবং বেড়ে যায়। তেমনি পৃথিবীতে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, মিথেন গ্যাস আছে, সিএফসি গ্যাস আছে, এই ধরনের গ্যাসগুলা সূর্য থেকে আসা আলোক রশ্মি, সূর্যরশ্মি তাপটাকে ধরে রাখে, এবং সম্পূর্ণ তাপ আবার বায়ুমণ্ডলে ফেরত দেয় না, কিছু থেকে যায়। এর ফলে দিনের পর দিন আমাদের আমাদের যে পৃথিবীর উপরিভাগে বায়ুমণ্ডলের উত্তাপ বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই যে তাপমাত্রা বেড়ে যাওয়ার, যে তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া যে প্রক্রিয়া, এটাকেই মূলত গ্রিন হাউস প্রভাব বলা হয়, গ্রিন হাউস ইফেক্ট। তাহলে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে গ্রিন হাউস প্রভাবটা কি। এইটুক যদি বোঝে তাহলে সে এখন নিজেই চিন্তা করুক সে কি লিখছে। তা যাই হোক, এবার আমরা গ গ নম্বর প্রশ্নে আসি। উদ্দীপকে উল্লেখিত জলবায়ু, কি বলা আছে, উদ্দীপকে উল্লেখিত জলবায়ু ক এর বিবরণ দাও। ক কি উদ্দীপক জলবায়ু, ক হলো নিরক্ষীয় জলবায়ু। এইটুক যদি সে না বোঝে তাহলে তো প্রশ্নের উত্তরই হলো না। এইটুক লিখলেই সে 1 নম্বর, সেই জ্ঞানটা থেকে যাবে তার মধ্যে, এবং সে 1 নম্বর পেয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, এটা নিরক্ষীয় জলবায়ু। নিচে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। এখন প্রথমে আমরা সংজ্ঞাতে আসি। নিরক্ষীয় জলবায়ু হলো নিরক্ষরেখার কাছাকাছি 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চলের জলবায়ু, যেখানে সারা বছর অতিরিক্ত তাপমাত্রা, প্রচুর বৃষ্টিপাত হয়। এই যে নিরক্ষরেখার চারিপাশে এই যে এই অঞ্চলগুলো 5 থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে সারা বছর তাপমাত্রা বেশি পড়ে এবং সেখানে উত্তাপ বেশি থাকে, প্রচুর বৃষ্টিপাত হয়, এই অঞ্চলটাই মূলত নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। অবস্থান ও বিস্তৃতি যদি আমরা আলোচনা করি, নিরক্ষরেখার উভয় পাশে থেকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। আমাজন অববাহিকা, আমাজন কি, দক্ষিণ আমেরিকার এই যে আমাজন অববাহিকা, তারপরে কঙ্গো অববাহিকা, আফ্রিকার কঙ্গো অববাহিকা এই অঞ্চলের প্রধান উদাহরণ। আসলে এইভাবে যদি কেউ না পড়ে তাহলে এটা লিখতে পারে না। অবস্থান ও বিস্তৃতি বুঝলাম। এবার আসি যে এখানকার আমরা কি দেখতে পাই যে তাপমাত্রাটা কেমন। এই অঞ্চলের এই অঞ্চলের সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। বছরের প্রতিদিন তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে, গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক তাপমাত্রার ব্যবধান বা ঋতু পরিবর্তন দেখা যায় না বললেই চলে। বৃষ্টিপাতটা কেমন, অধিক উত্তাপের কারণে প্রতিদিন বিকালে বা সন্ধ্যায় এখানে বজ্রসহ প্রচুর পরিমাণে যা বৃষ্টিপাত হয়। এই নিয়মিত বৃষ্টিপাতকে স্থানীয়ভাবে 4 o'clock রেইন বা 4টার বৃষ্টি বলা হয়। তাহলে আমরা এটা বুঝলাম। এইটুক যদি কেউ লিখতো তাহলেও হয়তো সে 3 বা 4 পেয়ে যেত। এবার নিরক্ষীয় জলবায়ুর যদি আমরা সংক্ষিপ্ত ভাবে কিছু বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করি, সেটা হচ্ছে, প্রথমে আমরা কিছু বৈশিষ্ট্যের কথা বলি। লম্ব সূর্যকরণ বা সূর্য লম্বভাবে এই অঞ্চলে কিরণ দেয়। আর উচ্চ তাপমাত্রা, এই কথাগুলো আলোচনা হয়েছে। প্রচন্ড সূর্যকিরণে বছরের প্রতিদিন তাপমাত্রা অত্যন্ত বেশি থাকে, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সূর্য লম্বভাবে কিরণ দেয়, উচ্চ তাপমাত্রা থাকে, ঋতু পরিবর্তনহীনতা। এখানে বার্ষিক তাপমাত্রার ব্যবধান খুব কম, ফলে ঋতু পরিবর্তন দেখা যায় না বললেই চলে। এখানে কোনো ঋতু নাই বললেই চলে, একটা ঋতুই সারা বছর চলে। অধিক আর্দ্রতা, অতিরিক্ত উত্তাপের কারণে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এবং বাতাস সবসময় আর্দ্র থাকে।
অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখানে বেশি থাকে, এবং যেহেতু এটা ওই অঞ্চলে প্রচুর পরিমাণে সমুদ্র আছে, জলভাগ বেশি, এই জন্য এখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। পরিচলন বৃষ্টি যেটাকে বলেছি, প্রতিদিন বিকালে বা সন্ধ্যায় এখানে বজ্র সহ প্রচুর পরিচলন বৃষ্টিপাত হয়, প্রচুর পরিচলন বৃষ্টিপাত হয়। এবং ফৌরকুলাক রেইন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে বৃষ্টি হওয়ার কারণে একে ফৌরকুলাক রেইন বা চারটার বৃষ্টি বলা হয়। এই যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম, এইভাবে সহজ ভাবে মনে রাখা যায়। এবং এর যদি কিঞ্চিত অংশ কেউ লিখতো, তাহলে এখানে আসলে সাইড দিতে কোনো টিচারের মোটামুটি হস্তকম্পন হতো না। তা যাই হোক, এবার আমরা আসি উদ্দীপক, আহ কি বলা যায়, আমরা যে প্রশ্ন যেটা আসা যাক সেটা হচ্ছে আহ ঘ নম্বর প্রশ্নে কি আছে? ঘ নম্বর উদ্দীপকে উল্লেখিত খ জলবায়ু হচ্ছে মৌসুমী জলবায়ু। আমি আগেই বলেছি এটা মৌসুমী জলবায়ু নির্দেশ করা হয়েছে, এর প্রভাব বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে আসি মৌসুমী জলবায়ু কি, সেটাকে একটু চেষ্টা করি বলা। মৌসুমী জলবায়ু এমন এক ধরনের জলবায়ু যা প্রধানত ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ু প্রবাহের দিক পরিবর্তনের উপর নির্ভরশীল। এই কথাটাই কিন্তু উদ্দীপকে লেখা আছে। তাহলে মৌসুমী শব্দটি আরবি মৌসিম শব্দ থেকে এসে, যার অর্থ হচ্ছে ঋতু। ঋতু অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, সেটাই মৌসুমী জলবায়ু। এবার প্রভাব যদি আমরা আলোচনা করতে আসি, কৃষিকাজের ভিত্তি, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত বাংলাদেশ এবং ভারতের প্রধান ফসল ধান পাট উৎপাদনে সরাসরি সহায়তা করে। এইগুলোই কিন্তু উত্তর চেয়েছে। প্রকৃতির খামখেয়ালিপনা, সময় মতো মৌসুমী বায়ু না এলে অনাবৃষ্টি এবং খরা হয়, আবার অতিরিক্ত বৃষ্টিতে বন্যা দেখা দেয়। এগুলো হচ্ছে এই যে মৌসুমী জলবায়ু এর বৈশিষ্ট্য, বা এগুলো তার প্রভাব। নদী ও জীব বৈচিত্র্য, নদী ও জীব বৈচিত্র্য। মৌসুমী বৃষ্টির পানি, মৌসুমী বৃষ্টি নদ নদীকে সচল রাখে, ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখে, এবং সুন্দরবনের মতো চিরহরিৎ পর্ণমোচী অরণ্য টিকিয়ে রাখে। তাহলে এটাও একটা প্রভাব। অর্থনীতি ও জীবনযাত্রা, বন্যা বা খরার কারণে ফসলের ক্ষয়ক্ষতি মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে সরাসরি প্রভাবিত করে। তাহলে আমরা যে পয়েন্টগুলো বললাম, যদি এর ধারের কাছে উত্তরটা থাকতো, এবং উপসংহারটা কি বলতে, পরিশেষে বলা যায় মৌসুমী জলবায়ু এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা সংস্কৃতি এবং সামগ্রিক অর্থনীতিতে প্রধান চালিকা শক্তি। তাহলে এইভাবে যে উত্তরটা লেখা হতো, তাহলে কোনো টিচার বা কোনো কি বলা যায় পরীক্ষক, এক্সামিনার কখনো চারের নিচে এখানে দিতে পারতো না। তা যাই হোক, আমি এখানে ক, খ, গ, ঘ, 6 নম্বর যে সৃজনশীল প্রশ্ন ছিল সেটাকে বিস্তারিত আলোচনা চেষ্টা করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।